রাত 11:22। আকাশের উপলি থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। ঝনঝন শব্দে ট্রেন চলছে, সাথে চলছে আকাশের চাঁদটাও। কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই, কাছে নেই। নিস্তব্ধ আবির ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের পানে। দু চোখের পাতায় ঘুম নেই। মনটা কেন জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে। বারবার চোখে ভাসছে আসার সময় মেঘের কান্না ভেজা চোখ দুটো। এই তো 2 ঘন্টা আগের কথা। মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদেছিল। আবিরকে চাপটে ধরে বারবার বলেছিল, আহিয়ার আব্বু, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না। আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে। সে কি করে বোঝাবে মেঘকে তারও যে ভালো লাগছে না। এবার আবিরও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মেঘ। হুম। আবির, আমায় কেন এত ভালোবাসিস বলতো? মেঘ, জানি না। আবির, যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো? মেঘ এবার হু হু করে কেঁদে উঠল আর বলল, আপনি এমন করে কেন বলছেন আইয়ার আব্বু? আবির এবার মেঘের দু চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের ভেজা পাতায় ওষ্ঠ ছুঁয়ে বলল, এমনিতেই বলেছি পাগলি, দেখলাম তুই কি বলিস। মেঘ আবারও আবিরকে শক্ত করে চাপটে ধরল। আবির মেঘের মাথায় ওষ্ঠ ছুঁয়ে বলল, মেঘ। মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল, হুম। আবির, মানুষ মরণশীল। এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র। যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয়, তখনও তুই আমার হয়ে থেকে যাস। কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিস না। তুই মেঘ আমৃত্যু এই এক আবিরের কাছে সীমাবদ্ধ থাকিস। দীর্ঘ কথার পর আবির থামল, কিন্তু তার হৃদয়হরণী মেঘ, তার তো কান্না থামার কোনো নামই নেই। অতঃপর আবির নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বলল, আরে পাগলি, সব কিছু তো সিরিয়াসলি কেন নিচ্ছিস? আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি? প্রতিবারের মতো এবারও সুস্থভাবে ফিরে আসবো আমার মেঘের কাছে। আমি তো এমনি বলেছি এসব কথা। মেঘ এবার আবিরের বুক থেকে মাথা তুলে তাকালো। আবিরের মুখটাকে দু হাতের আজলায় নিয়ে বলল, আয়ার আব্বু। আবির, হুম, বলো আহিয়ার আম্মু। মেঘ, আমাকে কথা দিন, যত যাই হোক আল্লাহ তাআলা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন। আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে, কথা দিলাম। এবার আমাকে বেরোতে হবে। আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, রাত 9টা 10 বাজে। এখন যদি না বেরোই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবির মুখে মলিন হাসির রেখা টেনে আবারও বলল, ম্যাম, একটু হাসেন, আপনার হাসি মুখটা দেখে যেতে চাই। মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রেখে বলল, এই যে জুনিয়র, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার মাম্মাকে একটু হাসতে বলেন। আমার কথা তো কখনো শোনে না, যদি আপনারটা শোনে। আর হ্যাঁ, মাম্মার খেয়াল রাখবেন। আবিরের কথা শুনে এবার মেঘ ফিক করে হেসে দিল। টিং টিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির। তার মেঘপতি মেসেজ দিয়েছে। একটা সুন্দর সকাল। মেঘ ড্রয়িং রুমে বসেছে নাস্তা করতে। আলী আহমেদ খান, মোজামেল খান, ইকবাল খান ও তানভীর একটু আগেই নাস্তা করে বেরিয়ে গেছেন। এখন মেঘ, বন্যা, মিম আদিও বাড়ির 3 কর্ত্রী নাস্তা করতে বসেছেন। মালিয়া খান মেঘের উদ্দেশ্যে বললেন, মেঘ। মেঘ খেতে খেতে জবাব দিল, বলো বড় আম্মু। মালিয়া খান, আবির ফোন দিয়েছিল, ও কি পৌঁছে গেছে? মেঘ, হ্যাঁ বড় আম্মু, উনি আরও 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে। বলেছেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে, কিন্তু তুমি রুমে ছিলে, তাই জানানো হয়নি। মালিয়া খান, ও, ঠিক আছে। নাস্তা শেষে সবাই যার যার মতো নিজ নিজ কাজে চলে গেল। ড্রাইভার মিমকে কলেজে ও আদিকে স্কুলে পৌঁছে দেবে। বন্যা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল। বন্যা, ননদিনী, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ, সারপ্রাইজ? আমার জন্য? বন্যা, হুম, তুই একটু অপেক্ষা কর, আমি রুম থেকে নিয়ে আসছি। বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে। এই দেখ ননদিনী। বন্যার কথা শুনে মেঘ পিছনে ফিরে তাকালো। বন্যা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালই করেনি। মেঘ বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যার হাতে কয়েকটা নকশি কাঁথা। সুন্দর সুন্দর কালারের কয়েকটা কাপড়ের মধ্যে রং বেরঙের সুতা দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে। এগুলো দেখে মেঘের মুখে সহসায় হাসি ফুটে উঠল। মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বেবি। বিকেল 5টা বেজে 30 মিনিট।
প্রচণ্ড গরমে ঘেমে এইমাত্রই তানভীর বাড়ি ফিরেছে। রুমে এসেই বন্যাকে বলল, বন্যা, আমার ফোনটা চার্জে দাও, আমি শাওয়ার নিয়ে আসছি। বলেই তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল। তানভীরের কথা অনুযায়ী বন্যা ফোনটা চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে। ফোন বাজছে তার আপন গতিতে। কে যেন একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকেই বন্যাকে ডাকা শুরু করলো, কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না। কিছুটা বিরক্তি ভঙ্গিতে গায়ে সাবান নিয়েই বাইরে বের হয়ে কল রিসিভ করলো তানভীর। দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের। দুপুরের পর থেকে বন্যা মিমের সঙ্গে আড্ডা দিয়ে এই বাকিটা সময় পার করছে মেঘ। এই যে এখনও ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে। বন্যা, ননদিনী, কফি খাবি? মেঘ, না তুই খা। বন্যা, আমিও খাবো না, তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি, খেলে বল। মেঘ কোনো উত্তর দেওয়ার আগেই সবার নজর পড়ল সিঁড়ির দিকে। তানভীর কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে। ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে, কিন্তু কোথায় তা বন্যা জানে না। তাই সামনে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কোথাও বেরোচ্ছেন? কফি বানাচ্ছি, খেয়ে যান। তানভীর, না এখন খাবো না। আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে, এমনকি রাতে নাও ফিরতে পারি। আব্বু জিজ্ঞাসা করলে বলো খুব ইম্পর্টেন্ট, তাই যেতে হবে। বন্যা আর কিছু বলার আগেই তানভীর হন্তদন্ত পায়ে খানবাড়ির গেট বেরিয়ে গেল। মেঘ আর মিম সোফায় বসে তাকিয়ে আছে। মেঘ বন্যার দিকে জিজ্ঞাসু তাকিয়ে বলল, বেবি, ভাইয়া কোথায় যাচ্ছে? বন্যা ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। সারাদিনে আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের। দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল। সেটা শহরের বাইরে থেকে আরও বেশি যত্ন নিচ্ছে মেঘের। ফোন দিয়ে দিয়ে খাবার, ওষুধ সব কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে। মেঘেতে বরং খুশি হয়েছে। মনে হচ্ছে না আবির ভাই শহরের বাইরে এত দূরে আছে। এসব ভাবনার মাঝে মেঘের হঠাৎ মনে হলো, লোকটা তো বলেছিল যে কাজ সেরে বিকেলের মধ্যেই ফেরার জন্য গাড়িতে উঠবে। তাহলে এখন নিশ্চয়ই গাড়িতেই আছে। ভেবেই মেঘ খানিকটা মুচকে হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো। প্রায় 2 মিনিট হয়ে গেছে, কিন্তু ফোনের ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। মেঘ মনে মনে ভাবল, তাড়াতাড়ি ফিরবে বলেই কি আর ফিরা যায়? হয়তো আবার কোনো কাজে আটকে গেছে, তাই ব্যস্ত হয়ে পড়েছে। সময় চলছে সময়ের গতিতে। তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকল রাত 9টার কাঁটায়। মেঘ হালিমা খানের রুমে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। নিজের রুমে আবির নেই, তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। হালিমা খান মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমাতে বললেন, কিন্তু মেঘের একটাই কথা, আজ সে মায়ের সাথেই ঘুমাবে। এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেঘের সাথে চলে গেল ওর রুমে ঘুমাতে। মেঘের শরীরটা আজ একটু বেশিই ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝেই কেমন যেন লাগছে মেঘের। দুর্বল শরীরে চোখ মেলে তাকালো সামনের দিকে। মেঘের বরাবর সামনেই বড় দেয়াল ঘড়ি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 11টা বেজে 7 মিনিট। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠছে মেঘের চোখে। মাথাটাও ঘোরাচ্ছে। মাথা বললে ভুল হবে, শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে। মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে যোনি দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ। মেঘ ঝাপসা চোখেই পাশে হাত রাখল। মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ল। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু, এ আম্মু। কিন্তু হালিমা খান যেন আজ কিছুই শুনতে পাচ্ছে না। এমন সময় এই বাড়ির কেউ কখনোই ঘুমায় না। আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণে শুয়েছিল, বিধায় ঘুমিয়ে গেছে। মেঘ আবারও কাঁপা কাঁপা হাতে হালিমা খানকে ডেকে উঠল, আম্মু। হালিমা খান পিটপিট করে মেঘের দিকে তাকালো। হঠাৎ যেন ঝটকা মেরে ওনার দু চোখের ঘুম উধাও হয়ে গেছে। মেঘের যেন খিঁচুনি উঠেছে, কেমন যেন কাঁপছে। হালিমা খান মেয়েকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে। মেঘ কেমন যেন করছে। পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে। মালিয়া খান এসে এসব দেখেই যেন থমকে গেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল 2 মিনিট। অতঃপর কাঁপা কাঁপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বলল, আকলিমা, তানভীরকে গিয়ে বল এক্ষুনি গাড়ি বের করতে। আকলিমা খান ছুটে গেল তানভীর বন্যা রুমের দিকে। যেতে যেতে খেয়াল করলেন বন্যা মেঘের রুমের দিকেই আসছে। আকলিমা খান, বন্যা, তানভীর কই? ওকে গাড়ি বের করতে বলো, মেঘের অবস্থা ভালো না। বন্যা কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, কাকিমণি, উনি তো রুমে নেই, বিকেলে বের হয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। আকলিমা খান, ওকে এখনই ফোন দাও, বলো বাড়িতে আসতে। বলেই আকলিমা খান আবার মেঘের রুমের দিকে ছুটলেন। বন্যা ছুটে গেল তার নিজের রুমের দিকে। উদ্দেশ্য ফোন নিয়ে তানভীরকে কল দেওয়া। ফোন হাতে নিয়ে কল দিতে দিতেই মেঘের রুমের দিকে আসলো। কিন্তু এ কি, তানভীরের ফোন তো বন্ধ। হঠাৎ করে মনে হলো বিকেলে তানভীরের ফোনটা চার্জে দেওয়ার 5 মিনিটের মধ্যেই তানভীর ফোন নিয়ে বেরিয়ে গেছে। হয়তো ফোনে চার্জ নেই, তাই অফ দেখাচ্ছে। মুখে গভীর চিন্তা নিয়ে মালিহা খানের সামনে দাঁড়িয়ে বন্যা বলল,
বড় আম্মু, তোমাদের ছেলের ফোনে চার্জ ছিল না বিকেলেই। ওনাকে আমি অনেকবার কল দিয়েছি, ফোনটা অফ দেখাচ্ছে। এই কথা শুনে হালিমা খান মেয়েকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। পাশে বসে আকলিমা খান ও মিম মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে। কিন্তু অবস্থা ক্রমান্বয়ে আরও খারাপের দিকে যাচ্ছে। খিঁচুনি বেড়েছে, মেঘের হাত পা অঝরে কাঁপছে। বন্যা বুদ্ধি করে আলী আহমদ খানের ফোনে কল দিল। কল রিসিভ করতেই বন্যা বিস্তারিত সবটা জানালো। আবির শহরের বাইরে থাকায় আজ অফিসের কাজগুলো 3 ভাইকেই সামলাতে হয়েছে। সব ঝামেলা সামলাতে আজ এত রাত হয়ে গেছে। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, মূলত সেটারই প্রস্তুতি চলছিল। মিম মেঘের বিছানার পাশ থেকে মেঘের ফোনটা নিয়ে অনবরত আবিরের ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আবিরের ফোনটাও বন্ধ। উপস্থিত সকলেরই চিন্তা যেন আরও বেড়ে গেল। আবিরের ফোন তো কখনোই বন্ধ থাকে না, মেঘের এমন অবস্থায় তো কোনো ক্রমেই নয়। মালিয়া খান হঠাৎ কোনো কিছু মনে পড়ার ভঙ্গিতে মিমকে ডেকে বলল, মিম, জলদি আমার রুমে যাও। বেডের পাশের টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে, সেটা নিয়ে আসো জলদি। মিম, বন্যা সকলেই প্রশ্নবোধক দৃষ্টিতে মালিয়া খানের দিকে তাকালো। মিম কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গেই ছুটে গেল মালিয়া খানের রুমের দিকে। 5 মিনিটের মাথায় হাঁপাতে হাঁপাতে ফিরে আসলো। মিমকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা স্পিডে ছুটে সিঁড়ি ভেঙে নিচে গিয়ে ডায়েরিটা নিয়ে এসেছে। এনে মালিয়া খানের হাতে দিয়ে বলল, বড় আম্মু, এই নাও ডায়েরি। মালিয়া খান সঙ্গে সঙ্গে ডায়েরিটা হাতে নিয়ে 2টো নাম্বার বের করে দিয়ে বন্যার উদ্দেশ্যে বললেন, বন্যা, এখানে রাকিব ও রাসেলের নাম্বার আছে, জলদি কল দাও। ওদেরকে তানভীরের অবস্থান জিজ্ঞাসা করো এবং মেঘের অসুস্থতার কথা জানাও। বন্যা কিছুটা ইতস্তত বোধ করল। রাকিব ও রাসেলের সাথে বন্যার কখনো তেমন কোনো কথাবার্তা হয়নি, তাই আজ হঠাৎ করে ফোন দিতে কেমন যেন সংকোচ বোধ হচ্ছে। পাশ থেকে মিম বলে উঠল, ফোনটা আমাকে দাও, আমি রাকিব ভাইয়ের সাথে কথা বলছি। বন্যা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরেকবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল পুরো রুমে। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মালিয়া খান মুহূর্তেই ধপ করে বসে পড়ল বিছানার কোনায়। হতাশায় দীর্ঘশ্বাস ফেলল আর বন্যাকে বলল, তোমার বড় আব্বুকে বলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। একটু আগেই মিম রাকিবকে কল দিয়েছিল। রাকিব ঢাকায় নেই, শহরের বাইরে আছে। রাসেলকে কল দিয়ে কোনো লাভ নেই, কারণ রাসেল ও তানভীর রাকিবের সঙ্গেই আছে। তানভীর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে যাবে। তাছাড়া মেঘের সাহায্যের জন্য কতগুলো আবিরের চেনা জানা ছোট ভাই যাবে। তানভীরের সাথে কথা হয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট হয়েছে। হঠাৎ করে নিচ থেকে অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসছে, সাথে ভেসে আসছে কলিং বেলের শব্দ। মিম ছুটে গেল নিচে। মেয়েটা আজ অতিরিক্ত ঘাবড়ে গেছে। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। যে যেদিকে বলছে সেদিকেই দৌড়াচ্ছে আর অনবরত কান্না করছে। কলিং বেলের শব্দ বেড়েই যাচ্ছে। মিম ছুটে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে পরিচিত একটা মুখ। মিম এক নজর আশেপাশে তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমার মেঘ আপুকে বাঁচাও। আপুর অবস্থা ভালো না। আবির ভাইয়া, তানভীর ভাইয়া, আব্বু চাচুরা কেউ বাড়িতে নেই। আরিফ মিমের মাথায় ভরসার হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি তো। ভাবিকে এখনই হসপিটালে নেওয়া হবে। তানভীর ভাইয়া আমাকে ফোনে সবটাই জানিয়েছে। চলো ভাবির রুমে যাই। আরিফের সাথে আরও কিছু এলাকার ছেলেরা এসেছে। তারা বাইরে অ্যাম্বুলেন্সের কাছেই দাঁড়িয়ে আছে। মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভিতরে। আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যেই লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। সব কিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকল। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো। মেঘের অবস্থা অনেক খারাপ। মুহূর্তেই কেন জানি আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবল, আবির ভাই যদি একবার দেখতো তার কাদম্বিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের 2 প্রান্তে 2জন, কেউ কারো অবস্থা জানতেই পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমি ওর এই অবস্থা আর দেখতে পারছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আপুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরও সমস্যা বাড়বে। বাকি সবাই কিছু বলার আগে মিম হঠাৎ করে বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আপুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন। আপুর অবস্থা ভালো না, এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকেই তেমনভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পরপর বলছে, আমার আবির ভাইকে এনে দাও। আবির ভাই, আপনি কই? মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি ভাইয়া আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কী যেন বলে নিজেও গিয়ে বসল পাশে। সাথে গেল মালিহা খান ও হালিমা খান। আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খান বাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খানের গাড়িটা বাড়ির ভেতর ঢুকল। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সব কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো।
একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। দুই শহরের দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যেই মানুষ দুইটার আত্মা এক জায়গায়, সেই মানুষ দুইটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায়। কিন্তু কেউ জানতেই পারল না। তানভীর, হ্যালো। ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়েই বন্যা ফুঁপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল, বন্যা, প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়, কেমন আছেন? তানভীর, আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। বন্যা, রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাইও আছে। উনি কি জানেন মেঘের এই অবস্থা? তানভীর, না, জানে না। বন্যা, কেন? আপনারা কি তাকে কিছু বলেননি? তানভীর, না। বন্যা, কেন বলুন তো? তানভীর, কারণ সে এখন শোনার অবস্থাতেই নেই। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই বন্যা আঁতকে উঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আবির ভাইয়ার? তানভীর চুপচাপ। ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বন্যা, বলুন না, কি হয়েছে আবির ভাইয়ার? প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না। মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বন্যা, আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অন্যদিকে বনুর অবস্থাও ভালো না। বনুর কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বনুর টেনশনের রাজশাহী থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুইজনের করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বন্যা, আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ার কী হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ? তানভীর গলা খাঁকারি দিয়ে বলা শুরু করলো, ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিল। আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দিবে। কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাই আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টে প্রথমে আমার নাম্বারটাই পাওয়া যায়। সেই অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়েই আমি, রাকিব, রাসেল ও আসিফ ভাইয়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছাই। পৌঁছে দেখি ইতিমধ্যেই ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। ভাইয়া মাথা এবং পিঠের মেরুদণ্ডতে প্রচণ্ড আঘাত পেয়েছে। তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। বলল, এখন আবির ভাইয়া কেমন আছে? ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ভাইয়া বারবার বোনকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমাকে মেঘের কাছে নিয়ে চল। আমার কেমন যেন লাগছে, আমি আমার মেঘের কাছে ফিরতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে মেঘের কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। বন্যা, সাবধানে থাকবেন, আবির ভাইয়ের খেয়াল রাখবেন। তানভীর, বন্যা শোনো, ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে। কোনো কিছুর প্রয়োজন পড়লে আরিফকে বলবে। আর আবির ভাইয়ের এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। বন্যা, হুম। ওইদিকে মেঘ এখনও ঘুমাচ্ছে। রাত বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামলে নেবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারল না তার ঘুমের মাঝেই খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন। যদিও আকলিমা খান যেতে চায়নি, কিন্তু বড় ভাসুরের আদেশ কী করে সে ফেলবে। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসেই দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলমদ খানের দিকে তাকিয়ে বললেন, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টকে অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি। বলেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহমদ খানকে বাতাস করা শুরু করল। আলী আহমদ খান অঝরে ঘামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আপুর জন্য। ভাইজান, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমদ খান চোখ মেলে তাকালো। কাতর কণ্ঠে বলল,
তোরা কেউ আমার আবিরকে খবর দে। ইকবাল খান, তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! সব কিছু জানার পরেও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি, ভাবিকে এখনই যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পিছন ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আর এক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তানভীর, এই তানভীর! আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আশিক ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে। আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করে। কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? আবির, তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। তানভীর, কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আবির, আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও, অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে। আবির, হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে নিজের ফোনটাকে খুঁজল। দেখল সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙাচোরা ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীর দিকে। তানভীর, তোর ফোনটা দে তো। আবিরের কণ্ঠ শুনে তানভীরের সারা শরীর ভয়ে কাঁপুনিতে উঠল। তানভীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, আমার ফোনে চার্জ নেই, ফোন অফ। আবির, কতক্ষণ ধরে তোর ফোন অফ? তানভীর, গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আবির, আর আমার অ্যাক্সিডেন্ট কয়টা হয়েছিল? তানভীর, 4:30 নাগাদ। আবির, ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচ অফ। আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দে, মেঘকে কল দিই। এই, এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন। বলেই ডক্টর অ্যাহসান বের হওয়ার পথে পা রাখল। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথার ক্ষতটা অল্প দেখা গেলেও ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকেও রূপ নিতে পারে। বলেই ডক্টর এবার বেরিয়ে গেল। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে। তেজও আছে প্রতিদিনের মতোই। কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই, সকালের স্নিগ্ধতা নেই, নেই কোনো নাস্তা খাওয়া বা অফিস যাওয়ার তাড়া। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগেই মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যেই খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী 7 ব্যাগ রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে। মেয়েটা ব্যথায় কুঁকড়ে আছে, ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না। তাও তার বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও কেউ। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডক্টর একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে। মোজাম্মেল খান ও আলী আহমদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে। মালিয়া খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত। গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে। মেহমুদা খান ও জান্নাত কিছুক্ষণ আগে এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো। আরিফ, মেহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল। আরিফ, ডক্টর আমরা আছি। ডক্টর, আপনি কি হন পেশেন্টের? আরিফ, ভাই। ডক্টর, পেশেন্টের হাজবেন্ড কই? আরিফ, উনি আপাতত শহরের বাইরে আছে। কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন। ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান। এখানে পেশেন্টের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই চাচা চাচি সবাই আছে। ডক্টর, সরি মিস্টার, পেশেন্টের হাজবেন্ডকে আমাদের লাগবে। আরিফ, কেন ডক্টর, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ডক্টর, ঠিক আছে, আপনারা যে কোনো 2 জন আমার কেবিনে আসুন। ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকল। ডক্টর, বসুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসল। ডক্টর, দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি।
যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। মেঘের সকল রিপোর্ট আবিরের কাছেই থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউই জানত না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি। পেশেন্টের হাজব্যান্ডকে খবর দিন। পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ। যেই অপারেশনের কারণেই পেশেন্ট পরবর্তীতে আর কখনো বাচ্চা নিতে পারবে না। পেশেন্টের হাজব্যান্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ুর অপারেশন একসাথেই করব কিছুক্ষণের মধ্যে। ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল। বলল, ডক্টর, জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না? ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনার মেয়েই বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কীভাবে নেবে? জরায়ুর অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ইকবাল খান, ঠিক আছে, আমি বাইরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। ডক্টর, এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজব্যান্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন। হঠাৎই বাইরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আরিফ আর ইকবাল খান ছুটে গেল বাইরে। দেখল রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে। আবির তানভীরের কলার ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তো শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। তানভীর, ভাইয়া তুমি প্লিজ শান্ত হও, বনু সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায়। পরিবারের সবার কথায় আবির শান্ত হলো। ছুটে যেতে চাইল মেঘের কাছে। আরিফ আবিরের হাত চাপটে ধরে বলল, ভাইয়া, ভাবির কাছে তুমি পরে যেও, আগে আমাদের সাথে চলো। আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল, ভাবির এমার্জেন্সি সিজার করা লাগবে। সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করল, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো। অতঃপর ইকবাল খান প্রশ্ন করল, আবির তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে? আবির, জি, কয়েকদিন আগেই জেনেছি, কিন্তু মেঘকে জানাইনি। আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও বলল, কাকামণি, আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। ইকবাল খান, তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় 20 মিনিট পর, মেঘ, এই মেঘ। আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস, যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এসেছেন আয়ের আব্বু? আবির মেঘের একটা হাত চেপে ধরে বলল, হুম, আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়ল না। জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত ও মেঘের সাথেই থাকতে চায়। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। মেঘ, আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয়ও, আপনি আমার আহিয়াকে দেখবেন, ওর কিছু হতে দিবেন না। আবির, আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে। আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই। আমরা দুইজন দুইজনের জন্য বাঁচব। আমরা দুইজন দুইজনের জন্য বাঁচব। মেঘ, না, না আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন। আর হ্যাঁ, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি। বলেই মেঘ অজরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে ঝাপটে ধরল নিজের বুকে। আবির, আমি কিছু হতে দেব না তোমায়, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু, আবারও সুস্থ হয়ে ফিরে এসো, শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর, নার্স সহ সকলেই স্তব্ধ। ডক্টরের ইশারা পেতেই আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়ল। ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে। আশপাশের সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামী দেখায় ব্যস্ত। অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, এসব নিয়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে
ফ্লোরে বসে আছে আবির। এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির। দু হাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির! দীর্ঘ 1 ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়া করে দাঁড়িয়ে প্রশ্ন করল, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ডক্টর হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর আছে। আবির, সুখবর? ডক্টর, জি, একটা অপারেশন সাকসেসফুল। আপনার মাশাআল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করল, আর আমার মেঘ? ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্ট ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জরায়ুর অপারেশন করার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ। আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল। তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডক্টর। ডক্টর, ইটস ওকে মিস্টার খান। আবির, আমার সন্তানেরা আর তাদের মা কোথায়? ডক্টর, পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে। বলেই ডক্টর হাসিমুখে চলে গেল। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2টা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত 24 ঘন্টায় খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল। আদির পর বহু বছর কেটে গেছে, এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আজ মেঘ আফিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে। আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আলী আহমদ খানও ছেলেকে সান্ত্বনা দিল। মালিয়া খান হালিমা খানকে জড়িয়ে ধরল। সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা, মিম, মাহমুদা খান ও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো। ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে। কিন্তু ইতিমধ্যেই আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে। আসিফ ছুটে গেল ডাক্তার ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালে কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুয়ে দিল। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। তানভীর, ডক্টর, ভাইয়ের কী অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকেই অসুস্থ। ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন। কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে। ডক্টরের কথা শুনে সকলেই আঁতকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকালের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে, হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী 1 মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলে একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাকিব তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, আমরা আবিরের কাছে আছি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। তানভীর, ঠিক আছে, তোমরা ভাইয়ের খেয়াল রেখো, আমরা যাচ্ছি। সন্ধ্যা 7টা। আবির পিট পিট করে চোখ খুলছে। হঠাৎ চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করল। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। রাকিব, কিরে আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেঘ কই? আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল, আমার ওদের কাছে নিয়ে চল। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তো একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিহা খান ও হালিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলেই মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানভীর, বন্যা, মিম ও আদিত ছোট্ট বাবুসোনাদের ছাড়তেই চায়নি। মালিয়া খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের পাশে ঘুমাচ্ছে। মেঘ, মেঘ! আবিরের কণ্ঠ শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল। আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসল। 2 মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে 2 বেবিকে একসাথেই কোলে নিল। বাপ্পার স্পর্শ পেয়ে বাবু 2টা স্পষ্টভাবে চোখ খুলে আবির দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের দিস ইজ দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল।
আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলেই আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়ার আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের পেটের পাশে এগিয়ে বসল। আবির, বলো আহিয়ার আম্মু। মেঘ, আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল। আবির, চুপ, এসব কথা আর না। আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজে হাতে ছিঁড়ে দেব, তবুও তোমায় কখনো কোথাও যেতে দেব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো, আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই পজিশনটার নাম কি দেওয়া যায় বলো তো? মেঘ, মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন, এখন ছেলের নামটাও আপনি রাখেন। আবির, খানিকটা ভুল বলেছ, তখন আমাদের বিয়ে হয়েছিল, শুধু তুমি জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো। বর্ষার পানির মতো চারদিক যেন খুশিতে থই থই করছে। খান পরিবারে খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দম বন্ধকর পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এর মাঝেই ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি ওর মেয়ে, আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক। ভাইয়া, তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো। আবির, ভেতরে আয়। তানভীর ভেতরে এসেই বেবিদের কাছে গেল। ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরবো। তানভীর স্পর্শ পেয়েই হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না, তাই ঠোঁট পাকিয়ে কাঁদা শুরু করলো। তানভীর, এই যে মামা, কেঁদো না। চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব, তারপরও কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেড়ে লুটোপুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাচ্ছ? তানভীর, হুম, আমি ওকে অল্প বয়সেই সব কিছু ট্রেনিং দেব। তানভীর কথা শুনে আবির হঠাৎ ফুঁসে উঠে পড়ল, তাহলে তো হয়েছেই। আমার ছেলেটাকে অল্প বয়সেই তোর মতো পাকা বানাস না ভাই, তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরের খোঁচা মারা কথা শুনে তানভীর টিটকানি কেটে পড়ল। ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয়? আমি তোমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলের সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। তানভীর, আমি তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না। আবির, তাহলে? তানভীর আবির দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হবো শ্বশুর, ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো, তোকে আমার বিয়ায় জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সম্বন্ধী ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বিআই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকের সুরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। আয়ার কথা শুনেই আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল, ধুর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দিব না। তানভীর, আমি তোমার শালা না, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বলো। আবির, আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তি কণ্ঠে বলল, উফ, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দিবে? তানভীর আবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর কয়েক ঘন্টা পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে। মেঘ, হুম, জানি তো, আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আবির, ইস, আমার জন্য তো কারো মনটা তো ব্যাকুল হয় না। মেঘ, আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? আবির, কই না তো, আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুরি দেখে তানভীর হাসি মুখে বিদায় নিয়ে বাইরে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ করো, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমদ খানের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুজনের কথার মাঝেই উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল, কি হয়েছে ভাইজান?
আলী আহমেদ খান জবাব দিল, আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনও বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। মোজাম্মেল খান, আরে ভাইজান এত চাপ নিও না, ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝেই সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মেহমুদা খান ও জান্নাতের আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিম আরিফকে বারবার বলেছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে। তো এই পর্যন্ত আমরা আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর ৭০তম পর্ব শুনলাম। লেখিকা ফারজানা মনি দারুণ লিখেছেন। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। আর তোমরাও তোমাদের পরিবার, ভালোবাসার মানুষগুলোর সাথে থেকো, তাদেরকে দেখে রেখো। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।